আমি যেহেতু হয়রানির শিকার হয়েছি বিনা দোষে, আমি বলবো যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক ছিলই না, উস্কানির সম্পর্ক ছিল না, কারণ আমি আগেই বলেছি যে যেহেতু 2 বছর আমি নিষিদ্ধ ছিলাম, ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বা যে দুটো সংবাদ সম্মেলনের কথা বলা হয়, দুটো কেন, তার আগে 10টি সংবাদ সম্মেলনেও আমি উপস্থিত ছিলাম না। ফলে আমার কোনো ধরনেরই কোনো সংশ্লেষ নেই, এবং আমি জানিও না যে আসলে সেখানে কি আলোচনা হয়েছে, বা যারা ব্যক্তিগতভাবে দেখা করে অনেকে বলেছেন যে আমরা আপনার সঙ্গে আছি, প্রধানমন্ত্রীকে, তখনকার প্রধানমন্ত্রীকে বলেছেন, আমি সেই অনুষ্ঠানেও ছিলাম না। ফলে আমার কোনো ধরনের কোনো সংশ্লেষ প্রমাণ করা সম্ভব হবে না। তারপরেও যেহেতু মামলা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে একজন যুগ্ম সচিবের বা অতিরিক্ত সচিবের নেতৃত্বে, আমি সেই কমিটির প্রধানের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন যে আপনার বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলার নাম্বার, তারিখ ইত্যাদি আমাদেরকে জানান, এবং আপনি যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না সেটিও মানে এক ধরনের আত্মপক্ষ সমর্থন করে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়, সেই ইমেইল অ্যাড্রেসে জানাতে বলেছেন। আমি সুন্দর ডিটেইল লিখে সেখানে ইমেইল করেছি, এবং আমার মতো আরো অনেকেই সেইখানে ইমেল করে কিন্তু আমাদের অভিযোগগুলো, মানে আমাদের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য রেখেছি। কিন্তু তারপর থেকে আজকে পর্যন্ত আমরা সেই ইমেইলের কোনো জবাব পাইনি, এবং মামলার অগ্রগতি বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে সেই মামলার কোনো ধরনের কোনো তদন্তেরও খবর পাইনি, কোনো ধরনের কোনো গ্রেফতারি পরোয়ানা। আমার মামলাটি যে, হ্যাঁ, মামলার বাদী হচ্ছেন, আমার মামলার বাদী মিরপুরে 5 তারিখে দুপুরের দিকে একজন স্কুল ছাত্র নিহত হন। সেই নিহত ছাত্রের বাবা অভিযোগ করেছেন সেই মামলার আসামি, প্রধান আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রিসভার সদস্যরা, এবং তারপরে শেষের দিকে এসে বেশ কয়েকজন সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সহ আরো অনেকে। এবং সেখানে বলা হয়েছে যে সাংবাদিক বা লেখকরা তাদের লেখনীর মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে, টকশোর মাধ্যমে হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছেন। তো আমি সেই মামলার বাদীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি পরবর্তীকালে, এবং আমার মতো আরো বেশ কয়েকজন সাংবাদিক বিভিন্ন মামলার বাদীদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং বাদীরা প্রত্যেকে বলেছেন যে তারা আসলে নিজেরাও জানেন না যে কাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে আসামি করতে বলা হয়েছে, এদের নাম একটা তালিকা ধরিয়ে দিয়ে বলা হয়েছে যে এদেরকে আসামি করতে। কারা বলেছেন সেটি তারা বলছেন না, বলছেন যে হ্যাঁ পলিটিক্যাল লোকজন, সরকারের লোকজন বলেছেন, কিন্তু কোনো নাম পরিচয় তারা দিতে পারেননি। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যে অনেক সময় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, কোনো কোনো ক্ষেত্রে বিএনপি, জামাত, শিবিরের নেতৃবৃন্দ, কোনো কোনো ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ, এই ধরনের বা অনেক ক্ষেত্রে সম্মিলিতভাবে তারা এই আসামি করেছে। এবং সাংবাদিকদের আসামি করার ক্ষেত্রে ওই যে প্রথম যে তালিকাটি দেওয়া হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে, সেই তালিকা ধরে ধরেই কিন্তু মামলা করা হয়েছে, এবং পরবর্তীকালে দেখেছি যে ওই তালিকায় নাম নেই সেরকম অনেককেও মামলার আসামি করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, মানে পরবর্তীকালে নতুন যিনি সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে সমন্বয়কদের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবে গিয়েছেন, তারা সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে একটি তালিকা দিয়েছেন এবং বলেছেন যে এরা, এই সাংবাদিকরা হচ্ছেন গণহত্যার দোষর, ফ্যাসিবাদের দোষর, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তাদেরকে, সমন্বয়কদেরকে তালিকা করতে কারা সাহায্য করেছেন, বা আমি তো মোটামুটি নিশ্চিত যে সমন্বয়করা তো আসলে ছাত্র, তারা তো জানেও না যে বাংলাদেশের কোন সাংবাদিক কোন অপরাধের সঙ্গে জড়িত, বা কে স্বৈরাচারের দোষর, কে ফ্যাসিবাদের দোষর, সেটি তাদের জানার কথা না। নিশ্চয়ই তাদেরকে কেউ না কেউ তথ্য দিয়েছেন। এখন তাদের মধ্যে সাংবাদিকরাও থাকতে পারে। সাংবাদিক বলতে তো আসলে সাংবাদিক বাংলাদেশে শত শত হাজার হাজার সাংবাদিক হিসেবে কাজ করেন, তাদের মধ্যেও তো ওই পক্ষের মানুষ আছেন। ওই পক্ষের বলতে আমি বুঝাচ্ছি সমন্বয়কদের সঙ্গে বা যারা আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা ছিলেন, অথবা অনেক ক্ষেত্রে হয়, যেমন আমি আমার ক্ষেত্রে বুঝতে পারি যে আমি যেহেতু আন্দোলনের কোন রকম বিরোধিতা করিনি একদম শেষ দিন পর্যন্ত, 5 তারিখের আগে যখন 30 তারিখে প্রোফাইল লাল করার একটা আহ্বান জানানো হলো, সেদিন কিন্তু আমিও ফেসবুকে আমার প্রোফাইল লাল করেছিলাম, এবং সেজন্য আমার যারা বন্ধু, সহকর্মী, সাংবাদিকরা অনেকে আমাকে ভর্ৎসনাও করেছেন, হ্যাঁ তুমি কি বলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছো, এটা সেটা। আমি তো যোগ দিইনি কোথাও। আমি মনে করি যে ছাত্রদের উপরে যে অবিচার হচ্ছে এটির প্রতিবাদ জানানো উচিত, এবং তার অংশ হিসেবেই আমি আমার প্রোফাইল লাল করেছিলাম। তো এখন যদি তাই হতো তাহলে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হবারও কথা না, আমার হয়রানির শিকার হবার কথা না, আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেবার কথা না, আমার ব্যাংক হিসাব জব্দ হওয়ার কথা না। তার মানে হচ্ছে যে বিষয়টা শুধুমাত্র আন্দোলনের পক্ষে থাকা বিপক্ষে থাকা নিয়ে না, এটি হচ্ছে পুরনো অনেক হিসাব নিকাশ আছে। পুরনো হিসাব নিকাশ বলতে 15 বছর ধরে আমরা যারা সাংবাদিকতায় ভালো অবস্থানে ছিলাম, শুধু 15 বছর না, আমি মনে করি এখন তো 15 বছর বেশি করে বলা হয়, কিন্তু 15 বছরের আগে, তার আগে 2 বছর তখনকার তত্ত্বাবধায়ক বা 111 সরকার ছিল, তার আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও তো আমরা
মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, এখনকার মতো বড় দায়িত্বে না থাকলেও লাইমলাইটে তো ছিলাম। তো সেই সব কারণে অনেকের ব্যক্তিগত ঈর্ষা থাকে, অনেকের ক্ষোভ থাকে, অনেকের হতাশা থাকে। এবং সত্যি কথা বলতে যে আমাদের যে প্রজন্ম, অর্থাৎ আমি যদি একুশে টেলিভিশনের কথাই বলি, বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের হাত ধরে সাংবাদিকতা শুরু হলো, টেলিভিশন সাংবাদিকতা, এবং আমরা সেখানে প্রথম প্রজন্মের সাংবাদিক। এবং তখন থেকে কিন্তু সাংবাদিকতার মান যেমন পরিবর্তিত হয়েছে, সাংবাদিকদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। একটা সময় ছিল বাংলাদেশে সাংবাদিকরা নিয়মিত বেতন পেতেন না, সাংবাদিকদের কাছে মানুষ বাড়ি ভাড়া দিত না, সাংবাদিকদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চাইতো না, এরকম নানা রকম ঘটনা কিন্তু ছিল। কিন্তু একুশে টেলিভিশনে আসার পরে সাংবাদিকদের ভিতরে কেউ কেউ সেলিব্রিটি উপাধি পেল, মানে এক ধরনের সেলিব্রিটি ভাব তাদের মধ্যে, মানুষ তাদেরকে সেলিব্রিটি মনে করা শুরু করলো, তাদের এক ধরনের তারকা খ্যাতি তৈরি হলো, তাদের বেতন বাড়লো, তাদের গাড়ি, অনেকের নিজের গাড়ি হলো, তারা ভালো বেতন পাওয়া শুরু করলো। এবং বেতন পাওয়ার কারণে ভালো বেতন, যদি আপনার যদি 3 লক্ষ 4 লক্ষ টাকা বেতন হয়, তাহলে আপনি যদি 10 বছর 20 বছর চাকরি করেন, আপনার তো প্রতি মাসে এই পরিমাণ টাকা খরচ হবে না। ফলে আপনি সৎ পথে বৈধভাবেই আপনি একটি ফ্ল্যাট কিনতে পারেন, আপনি গাড়ি কিনতে পারেন। আর গাড়ির ক্ষেত্রে তো অফিস থেকেই অনেককে গাড়ি দিয়েছে, এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ অনেক পত্রিকা সাংবাদিকদেরকে গাড়ি দিয়েছে, এবং 5 বছর পরে আবার নতুন আরেকটি গাড়ি দিয়েছে। তো এইসব কারণে অনেকের 2-3টি গাড়িও থাকতে পারে, কিন্তু একদম সৎ পথে। ফলে আমি মনে করি যে সাংবাদিকতার এই যে উত্থান, এটা তো সকলের জন্য হয়নি, কারো কারো হয়েছে। যাদের হয়নি তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ, হতাশা কাজ করেছে। সেটিও তারা মনে করে যে বাংলাদেশের মানুষের চরিত্র তো আমরা জানি যে এখন একটু বাগে পাওয়া গেছে, ঠিক আছে এবার ওকে একটু দেখে নিব। সেই কারণেও কিন্তু আমি মনে করি অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আসলে নাম উল্লেখ করলে তো অনেকের নাম বলতে হয়, তারপরে 2-1 জনের নাম বলি। যেমন ধরেন সৈয়দ ইশতিয়াক রেজা, আমার একুশে টেলিভিশনের সহকর্মী, এটিএন বাংলায় আমার সহকর্মী ছিলেন। পরবর্তীকালে তিনি সবশেষ বোধহয় গাজী টেলিভিশনে কর্মরত ছিলেন, মাঝখানে 71 টিভিতে ছিলেন। উনি দেখেছি আমি বিভিন্ন টক শোতে এত জোরালো ভাবে আন্দোলনের পক্ষে এবং সরকারের বিপক্ষে কথা বলতেন, আমার মাঝে মধ্যে মনে হতো যে উনি নিজেই সমন্বয়ক, এরকম একটা অবস্থা। সেই রেজা ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে, তারও ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তারও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তারও জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল হয়েছে। মানে আমার বা অন্যদের যা হয়েছে তার ক্ষেত্রেও তাই হয়েছে। তার মানে হচ্ছে যে আন্দোলনের পক্ষে থাকাই একমাত্র মানদণ্ড নয় যে আপনার বিরুদ্ধে মামলা হবে না বা আপনার বিরুদ্ধে হয়রানি নেওয়া হবে না। এতদিনে এসে তখন তো বুঝিনি, ধীরে ধীরে যত সময় যাচ্ছে সেটা বুঝতে পারছি যে সাংবাদিকদের ভিতরে যারা বাংলাদেশের স্বাধীনতা, অর্থাৎ 71-এর স্বাধীনতায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কোনো দরকার নেই। আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি, ছাত্রলীগ করিনি, বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা আমার ছিল না। খুব ছোটবেলায় ছাত্র জীবনে কিছুদিন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু তারপরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ছিলাম না, সাংস্কৃতিক কর্মকাণ্ড, উদীচী ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এই আন্দোলনের পরে, এবার সরকার পরিবর্তনের পরে এসে দেখলাম যে সাংবাদিকদের মধ্যে যারা 71-এর চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী, তাদেরকেই আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন এখানে, যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শেখ হাসিনা থেকে শুরু করে তার সরকারের মন্ত্রী, এমপি বা নেতা যারা আছে, তারা হচ্ছে প্রথম টার্গেট, এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে সাংবাদিকরা। বাংলাদেশে গত 15 বছরে বহু সরকারি কর্মকর্তা, আমলা শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, অপরাধ করেছে। একজন সাব রেজিস্ট্রার যিনি ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে কর্মরত, তিনিও মাসে কোটি কোটি টাকা কামাই করেন অবৈধভাবে, বাংলাদেশের সবাই জানে কম বেশি। পুলিশের অনেক নিচের স্তরের কর্মকর্তা, তারাও মাসে কোটি কোটি টাকা কামাই করে। তাদের বিরুদ্ধে বা এরকম অসংখ্য কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। আমরা জানি কানাডায় বেগমপাড়া নামে একটা জায়গায় তৈরি হয়েছে, বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের স্ত্রী পরিজনরা সেখানে থাকেন, বাড়িঘর কিনেছেন, সবই ঘুষের টাকায়, অবৈধ টাকায়। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের গাট কাটছে, পকেট কাটছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সব ব্যবস্থা আমি দেখছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা নেওয়ার অবশ্যই যৌক্তিক কারণ আছে। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও ভাবে এরকম হয়রানি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানে হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যে আদর্শকে কেন্দ্র করে হয়েছিল, কেন 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা একটা জাতীয় পরিচয় চাই, আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি হবে, নিজস্ব একটা ভূখণ্ড হবে, এবং সেই ভূখণ্ডের মূলনীতি কি হবে? আমাদের যে 72-এর সংবিধান, সেখানে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যমুক্ত সমাজতান্ত্রিক বা পরবর্তীকালে যেটাই হোক না কেন, এটাই হচ্ছে বাংলাদেশের মূল ভিত্তি আমি মনে করি। এবং
1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এই সত্যটি যারা স্বীকার করেন তাদেরকেই মনে করা হয় যে ফ্যাসিবাদের দোসর। ঘটনাচক্রে দুর্ঘটনা চক্রে যেভাবেই হোক আওয়ামী লীগ বঙ্গবন্ধুর তৈরি দল, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধুমাত্র আওয়ামী লীগ যোগ দেয়নি, বহু অনেক মানুষ যোগ দিয়েছে যারা আওয়ামী লীগ করেনি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু দেশের মুক্তি চাইতো, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন। পরবর্তীকালে আপনি যদি 91 সালের শহীদ জননী জাহানারা ইমামের গণ আদালত দেখেন, সেখানেও কিন্তু সকলে যারা যুক্ত হয়েছেন, আমি তখন একদম কিশোর সাংবাদিক, মানে মাত্র সাংবাদিকতা শুরু করেছি আজকের কাগজ থেকে, তখনও কিন্তু বাংলাদেশে যারা এই গণ আদালতের পক্ষে ছিলেন বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করেছেন, তারা সকলেই কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? তা তো না। সাংস্কৃতিক কর্মী, ছাত্র নেতৃবৃন্দ, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের একটা বিশাল সমর্থন কিন্তু সেখানে ছিল। এবারের ঘটনাও আমি মনে করি যে ওই 92 সালে গণ আদালত থেকে শুরু করে ওই রকম আদর্শিক, এবং সবশেষ 2013 সালের কথা বলার দরকার। 2013 সালে শাহবাগে একটি আন্দোলন হয়েছিল, গণজাগরণ মঞ্চ। তখন সেই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? যে তখন সরকারের বাংলাদেশের একটা আইন ছিল যে রাষ্ট্রপক্ষ অর্থাৎ বাদী পক্ষ কোনো আপিল করতে পারবে না মামলার রায়ের বিরুদ্ধে। কাদের মোল্লার যখন মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো, তখন আন্দোলনটা হয়েছিল এ কারণে যে রাষ্ট্রপক্ষকেও আপিল করার সুযোগ দিতে হবে। সেখান থেকেই তো আন্দোলনের শুরু। সেই আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র ছাত্রী থেকে শুরু করে এখন যারা বড় বড় বক্তৃতা দেন বিদেশে বসে, তাদেরও অনেকে যুক্ত ছিলেন ফ্রন্ট লাইনে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সকলে সেখানে ছিলেন, আরো অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, ছাত্র সেখানে ছিলেন। কিন্তু এখনকার বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে ওই যারা তখনকার আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদের সকলকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের নামে মামলা হচ্ছে। আমি সাংস্কৃতিক ব্যক্তিবর্গের কথা বলছি, শুধুমাত্র সাংবাদিক না, তাদের নামেও কিন্তু প্রচুর মামলা হচ্ছে। এবং এখানে একটি বড় ভূমিকা পালন করছে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। যেহেতু আন্দোলনটা ছিল জামায়াতে ইসলামের বিরুদ্ধে, 71-এর ঘাতকদের বিরুদ্ধে, সে কারণে এখন যেহেতু তারা একটা বিরাট, মাঝখানে আওয়ামী লীগ সরকার বিদায়ের কয়েকদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছিল, যদিও সেটি খুবই হাস্যকর সিদ্ধান্ত ছিল। এবং জামায়াত গত 15 বছরে বা 16 বছরে আওয়ামী লীগের সরকারের সময় এটি অবশ্যই সত্যি যে সবচেয়ে বেশি কোণঠাসা ছিল তো জামায়াত ইসলামী। তাদের সব শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়, সেই বিচার প্রক্রিয়া নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে। তো তাদের ক্ষোভটা বেশি ছিল। সেই ক্ষোভের কারণে তারাও এখন মরিয়া হয়ে উঠেছে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য। মুখে তারা যত কথাই বলুক, মূল জায়গা তো আসলে তাদেরও তো ক্ষোভ আছে। এবং আজকে আপনি বাংলাদেশে দেখেন যে জামায়াত সামনে না থাকলেও জামায়াতের ইন্ধনে বা শিবিরের ইন্ধনে নানা রকম কর্মকাণ্ড হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় জিন্নার জন্মদিন পালন করা হচ্ছে, জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে, যেটি অকল্পনীয় ছিল। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পরবর্তী ইতিহাসে কোনোদিন এটি ঘটেনি। যেই স্বাধীনতার একটু আগে চেতনার কথা বলছিলেন, 1948 সালে জিন্নাই তো বাংলাদেশে এসে প্রথম বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এবং সেখান থেকেই ভাষা আন্দোলন, এবং সেখান থেকেই তো বাঙালি বুঝতে পারলো যে আসলে যে একটা তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা ধরে ধরে আগানো হচ্ছে। এবং সামগ্রিকভাবে আপনি যদি বলেন শুধুমাত্র মামলাই তো একমাত্র হয়রানির বিষয় না, মামলা ছাড়াও আমি অনেক মানুষকে চিনি, সাংবাদিক ছাড়াও, সাংবাদিকতার বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সঙ্গীত শিল্পী, নাটকের শিল্পী, অভিনয় করেন, এরকম অনেকেই আছেন যারা মোটামুটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। মুক্তিযুদ্ধের চেতনা বলতে মোটা দাগে যেটি বোঝায় যে 71-এর চেতনায় বিশ্বাস করেন।